আর মাত্র ৩০ দিন বাকি জাতীয় নির্বাচনের। এই সময়টা শুধু সময়ের হিসাব নয়, এটা দেশের ভবিষ্যৎ নির্ধারণের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে বিশ্লেষণ করব। নিয়ে বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখনো সমালোচনা আছে, অভিযোগ আছে, সুষ্ঠু নির্বাচন হবে কিনা সে আশঙ্কাও আছে। যেখানে আমরা একটি ঐতিহাসিক নির্বাচন আশা করছি, সেই জায়গায় নির্বাচনের ৩০ দিন আগে এই ধরনের শঙ্কা কি বার্তা আসলে দেয়, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো যে জায়গাগুলোতে আসলে মানুষের প্রত্যাশা ছিল পরিবর্তন আসবে, কতটুকু পরিবর্তন আসলে হলো সেই বিষয়গুলো নিয়েও আমরা কথা বলবো। আমাদের সাথে স্টুডিওতে আজ উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক এবং সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার, এবং আছেন সিপিবির সাধারণ সম্পাদক রুবিন হোসেন প্রিন্স, আছেন প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। যাতে জয়যুক্ত হয় সেখানে সরকার একটি প্রচারণা করছে, এবং এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যে এক ধরনের আমরা দেখেছি যে আমি যখন কথা বলি আমি দেখতে পাচ্ছি অনেকে আবার প্রকাশ্যেও বলছেন যে এটা ঠিক না, মানুষের গণতান্ত্রিক চর্চাটা মানুষ নিজেই করবে, সে সাধারণ মানুষ ভোটার্স হ্যাঁ ভোট দেবেন না ভোট দেবেন এটা তাদের চয়েস, সরকার কেন তাদেরকে প্রভাবিত করছে এই জায়গায়। আপনি একটু ব্যাখ্যা করবেন আসলে কেন সরকারকে হ্যাঁ ভোটের জন্য প্রভাবিত করতে হচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ। খুব সাদামাটা যদি বলি, সরকার যদি চাইতোই গণভোটেই আপনাকে ভোট দিতে হবে তাহলে না অপশনটাই রাখতো না, তাই না? সুতরাং এখানে আপনি গণভোটের পার্সপেক্টিভটা চিন্তা করতেন, জানিয়ে সেই দাবিকে ধারণ করেই অভ্যুত্থান পরবর্তী সরকার সকল রাজনৈতিক স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে কতগুলি সংস্কার কমিশন গঠন করেছিল। সেই সংস্কার কমিশনগুলো থেকে প্রাপ্ত যেই সাজেশন, সেগুলির আলোকে একটি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেছিল। সেখানে দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছিল, 9 মাস আলোচনা হয়েছে। সেই আলোচনার প্রেক্ষাপটেই কিন্তু গুলিতে আমরা মৌলিক সংস্কারের জায়গাগুলি, সেগুলি বাস্তবায়নের পদ্ধতি কি হবে, শেষ দিকে সেই আলোচনাটা হয়েছে। প্রিন্স ভাই ওই আলোচনাগুলিতে ছিলেন, সক্রিয়ভাবে অংশ নিয়েছেন তিনি। তো সেখানে রাজনৈতিক দলগুলির ঐকমত্য হচ্ছে যে আমরা যেহেতু সবাই এই পরিবর্তনগুলি দরকার মনে করি, এগুলি বাস্তবায়নের কি পদ্ধতি হবে সেটা নিয়ে নানান আলোচনার প্রেক্ষিতে একটি গণভোট হতে পারে। তার মানে রাজনৈতিক দলগুলি ওনারা কিন্তু ওনাদের সম্মতি দিয়েছেন, ওনারা এই সংস্কারগুলি চান। হয়তো কিছু ক্ষেত্রে এদিক ওদিক আছে, কিছু নোট অফ ডিসেন্টের ব্যাপার আছে, আবার সরকার ইটসেলফ এই জিনিসগুলি চান বলেই এত আয়োজন করেছেন। সরকার এটার সঙ্গে একমত, নাটক করার তো কোনো কারণ নেই। যেই জিনিস সরকার চায় যে এই সংস্কারগুলি হোক, এখন আলটিমেট কথা হচ্ছে সরকার চায়, পলিটিক্যাল পার্টিগুলি চায়, এর মধ্য দিয়েই নাগরিকদের বলছি আমি অপশন কেন আসলো সেটা আমি বললাম। এটা রাজনৈতিক দলগুলির একটা ঐক্যমত যে আমরা সবাই একমত হলাম, এবং এটাও আমাদের একমতের সিদ্ধান্ত যে আপনারা এই সিদ্ধান্তটা কি করে নিলেন যে হ্যাঁ ভোটের জন্য যে প্রস্তাবনাগুলো আছে সেটাই আসলে গণ অভ্যুত্থানের সকল আকাঙ্ক্ষার প্রকাশ সেখানে আছে। এই সংস্কারিত প্রস্তাবনা যা আছে সেটা জুলাই সনদের ভিত্তিতে পরবর্তীতে সেখানে আরো কিছু জিনিস অ্যাডেড হয়েছে, যেটা নিয়ে আমরা ডিসপুট দেখেছি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। সেই কথাগুলো বাদ দিয়েও যদি আমরা সাধারণ মানুষের কথা বলি, তাদের তো আরো অন্যরকম প্রত্যাশা থাকতে পারতো, তারা হয়তো আরো বেশি সংস্কার চায়, সেটাও হতে পারতো। আপনি এখানে বসে ঢাকার সেগুনবাগিচা এলাকায় জিটিভির অফিসে বসে আমরা অনেক কিছু ধারণা করতে পারি। আমাদের দৈনন্দিন চলাফেরায় যত মানুষের সঙ্গে দেখা হয়, সাক্ষাৎ হয়, কাগজে পড়ে, মানুষকে নানান মাধ্যমে মানুষের অপিনিয়ন পেয়ে আমরা যে ধারণাগুলি করতে পারি, দিনাজপুরের ফুলবাড়িয়ার একজন কৃষকের ধারণা তা নাও হতে পারে। এটা হচ্ছে রিয়েলিটি। এক্স্যাক্টলি। সো আপনি এই জন্য আপনাদের ক্ষেত্রেও হয়তো প্রযোজ্য। ডেফিনেটলি, আমি তো সেটাই বলছি। এই জন্য আপনি তো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে যাচ্ছি না। গণভোটে যে হ্যাঁ জয়যুক্ত হবেই এর তো কোনো মানে নেই, নাও হতে পারে। মানুষ এটাকে কোনো প্রয়োজনই মনে না করতে পারে। মানুষ মনেই করতে পারে যে আমাদের পুরনো ব্যবস্থা, পুরনো বন্দোবস্ত থাকা উচিত। যে গণঅভ্যুত্থানের যদি আকাঙ্ক্ষা এটা হয়, সংস্কার প্রস্তাবনা যেটা আমরা দেখছি, না সংস্কারের একটা আকাঙ্ক্ষা যেটা আপনার টোটাল একটা প্রস্তাবনা হিসেবে যাচ্ছে, সেই গণঅভ্যুত্থানে তো এত মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নেমে আসলো, তাদেরকে প্রভাবিত করতে হবে কেন? যদি তারা মনে করে যেটা গণঅভ্যুত্থানের সাথে কানেক্টেড, তাহলে তারা নিজের থেকে স্বতঃপ্রণোদিত হয়ে আপনার কনসেপশনে একটুখানি ঝামেলা আছে। মানে ইউ আর রাইট যে সরকার একটা কাজ করছে, সেটা যে প্রভাবিতই করছে সেটা আপনি বলতে পারেন না এই বিবেচনায় যে
এই যে আপনারা টেলিভিশন টক শোতে, এই যে প্রেস কনফারেন্সে আমাদের সাংবাদিক বন্ধুরা বা আমাদের যারা কলাম লেখেন, তারা কিন্তু নানান পরিসরে বলছিলেন যে গণভোটের যেই জটিল বিষয় আশয় এগুলি সম্পর্কে সাধারণ মানুষ কিভাবে অবগত হবে। সো সরকারের দিকেই এই আঙ্গুলটা তোলা হচ্ছিল, কিন্তু সরকারের পরিষ্কার করা উচিত। সরকার কিন্তু ওই কাজটাই করছে। না, সরকারের কাজটা করছে না। সরকার স্পষ্ট করতে পারতো যে এটা বলতে কি বোঝাচ্ছে, কিন্তু সরকার হ্যাঁ ভোট দেওয়ার ক্ষেত্রে আপনারা বলছেন যে হ্যাঁ আমি বলছি তো আপনাকে সেটাই। আপনি যদি ধরে রাখেন যে এটা সরকার ভুল করছে, তাহলে আলোচনায় মনে হয় আমরা কনক্লুশনে পৌঁছাতে পারবো না। ভুল করছে না সরকার, যেটা করছে সরকার পরিষ্কার বলছে। আপনি সরকারের কোন কাজটা বলছেন যে সরকার বলছে যে হ্যাঁ ভোট দিতে হবে আপনাকে? একটিও না। প্রতিটি ক্ষেত্রেই সরকার বলছে আপনি কি হ্যাঁ ভোট দিলে কি ঘটবে সেই জায়গাটা বর্ণনা করছে প্রত্যেকটি। আমাদের সর্বশেষ ভোট না দিলে ফ্যাসিজম ফিরে আসবে, হ্যাঁ ভোট দেওয়ার কথা বলা তো হচ্ছে এখন। এটা ঠিক আছে, এটা আমরা সংস্কার চাই, কিন্তু আসলে এই যে ভোটারকে প্রভাবিত করা হ্যাঁ ভোট দেওয়ার জন্য, সেই জায়গা থেকে আসলে গণতন্ত্র কতটুকু আসলে আপনি ভোটারদেরকে, এটা তো কোনো প্রতীকের ভোট না, কোনো মার্কায় ভোট দেওয়ার কথা বলছে না। সরকার নিজে ভোটে দাঁড়ায়, ঠিক আছে, কোনো প্রতীকের ভোট না। তারপর এই সমালোচনা তাহলে কেন? আপনি যদি গ্লোবাল রেফারেন্ডামের হিস্ট্রি ঘাটেন, এক্সাম্পল ঘাটেন, ইভেন বাংলাদেশের রেফারেন্ডামের এক্সাম্পল ঘাটেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখানে গণভোট করেছেন, উনি গণভোটের হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছেন। এবং আমাদের সরকার যখন এই জায়গায় হ্যাঁ ভোটের পক্ষে বা হ্যাঁ ভোট দিলে কি উপকারিতা সেটা নিয়ে সরকার কথা বলতে পারে কিনা, এটা নিয়ে লিগ্যাল এক্সপার্টদের অপিনিয়ন নিয়েছে। তারা বলছেন হ্যাঁ পারে, বিকজ সরকার তো এটা মিন করে এই সংস্কারগুলি চায়। সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন তিনটা ম্যান্ডেটকে সামনে নিয়ে এসেছে। এগিয়ে নিতে চাই, আমরা বুঝতে পেরেছি আপনার বক্তব্যটা ক্লিয়ার। আর রুহিন হোসেন প্রিন্স, তারপরও এই হ্যাঁ ভোটের জন্য সরকার কেন আসলে ভোটারদের প্রভাবিত করছে সেই আলোচনাটা আছে, আপনি কিভাবে দেখেন? আসলে এখানে সরকারের কি করা উচিত ছিল? আপনাকে ধন্যবাদ। আমি সরাসরি যদি বলি, দেখেন এখানে আজকে যতটুকু আলোচনার সূত্রপাতটা হলো, প্রথমত এটা যে আলোচনা হয়েছিল বা সাধারণ মানুষের যদি জেনারেল বলেন, সংস্কার নামে সবাই সবটা ঠিক মতো বোঝে তাও না, এবং সংস্কারেরও বিবেচনা, ধরেন এখানে 4 জন আছে, 4 মত থাকবে, কিন্তু প্রচলিত কতগুলো ব্যবস্থার পরিবর্তন চায়। এটাই এখন এক একজন, আমরা যেমন আমূল পরিবর্তন বলি, আর একজন এক এক রকম বলে, তাহলে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। এবং আমরা যে রাজনৈতিক দলগুলো কথাবার্তা বললাম, তাতে কিন্তু পরিবর্তনের যার মাত্রার ডিফারেন্স আছে, কিন্তু সেই প্রশ্নে কোনো দ্বিমত ছিল না যে পরিবর্তন চাই। এবং দীর্ঘ আলোচনায়, যদিও আলোচনায় ধরেন বহু ইমিডিয়েট ইস্যু, যেটা ওই যে আপনি কথাটা একটু হলাম যে আপনি বলেন যে অনেকে তো অনেক কিছু চাইতে পারে, কৃষক তো তারটা চাওয়ার দরকার, শিক্ষাঙ্গন তারটা চাওয়া, কর্মসংস্থানের বিষয়, এগুলো তো আরও ছিল যেটা আলোচনায় আসেনি। ন্যূনতম শ্রমিকরা তার কি বলে একটা জাতীয় ন্যূনতম মজুরি তো চাইতে পারে, তো ওগুলো আলোচনায় আসে নাই। যতটুকু আলোচনা এসেছে, আমাদের দীর্ঘ আলোচনায় কিন্তু অনেকগুলো বিষয়ে কখনো গণভোট আলোচনায় আসে নাই। আলোচনা এসেছিল আমরা কোন কোন প্রশ্নে একমত, তাতে আপনি নানা ধরনের দেখা গেছে কতগুলো বিষয়ে একমত, কতগুলো বিষয়ে ঘোরতর অধিমত, কতগুলো বিষয়ে নোট অফ ডিসেন্ট দেওয়া আর কি। এই ছিল প্রধানত 3টা ক্যাটাগরি। এখন ওই আলোচনা পুরনো, খালি আমি সূত্রপাতের জন্য বললাম, কিন্তু এখন আমি দেখছি আসলেই এইখানে কতগুলো ভুল বোঝাবুঝি সামনে চলে এসেছে। সেই ভুল বোঝাবুঝিটা কি, যে সরকার তারা যদি, গণভোট নিয়ে আমাদের মত আছে, আমি পরে বলছি আর কি, অল্প লাগবে, যে তারা যদি, যে আমি কি কারণে গণভোট করতে চাই, কারণ আমার বুঝ মতে যে পৃথিবীর ইতিহাসে এই ধরনের গণভোট হয়েছে আমার জানা নেই। 4টা প্রশ্ন বলছে, তার অধীনে কিন্তু 30টা প্রশ্ন আপনি অধ্যাদেশে দেখলে দেখবেন 30। আবার যদি এর কি বলবে আপনি প্র্যাকটিক্যাল পজিশন বোঝেন, তাহলে জুলাই সনদ, তার একটা ভূমিকা আছে, তার 48টা পয়েন্ট আছে, এমনকি এইটাকে কি বলে যে কার্যকর কিভাবে হবে তারও কতগুলো বক্তব্য আছে, যদি অধ্যাদেশে নেয়, অধ্যাদেশে 30টা পয়েন্ট আছে। তাহলে এত বড় লার্জ স্কেল, তা ঠিক আছে, আমি তো বললাম যে এই ধরনের মানুষের পক্ষে, আমাদের দেশের মানুষকে বোঝাও সম্ভব না, ভালো করে ওই যে ভোট দেওয়া সম্ভব না। তারপরও সরকার যেহেতু একটা করেছে, তারা এই প্রচারটাই করতে পারতো এখানে কি আছে। এরপরে আপনি হ্যাঁ দেবেন না দেবেন আপ টু ইউ, কিন্তু সেইটা না বলে যখন হ্যাঁ বলছে, তখন কিছুটা না, অনেক বায়াসনেস এবং ভুল বুঝে হয়েছে। যেমন ধরুন একটাই যে কথাটা আপনি বললেন, আমি অনেক সময় লাগবে, আমি আর সবটাই যাচ্ছি না, এই যে হা ভোট না দিলে ফ্যাসিজম ফিরে আসবে এবং 50 বছর এই যে হয়েছে, আর এইটা হা ভোট হলে 50 বছর আসতে পারবে না, এইটার সাথে তো আমরা ঘোরতর মত পোষণ করি।
আমি বলেছি এর অনেক পয়েন্টের সাথে একমত, কারণ এইটা একটা ভুল শেখানো হচ্ছে মানুষকে। খালি এটা কাগজে কলমে লিখলেই আপনি কি ফ্যাসিজম ফিরে আসবে না, কোথায় পাইছেন এগুলো? আপনি মিনিমাম অর্থনৈতিক দুর্বৃত্ত নিয়ে আলোচনা করলেন না, উদাহরণ দিলাম, কিন্তু আমি এটা অপ্রয়োজনীয় বলছি। এই হচ্ছে ছোট করে। এবার আমাদের পজিশনটা পরিষ্কার করে বলি, আমরা প্রথম দিনই বলেছি এটা শোনার সাথে সাথে যে প্রথমত গণভোট অপ্রয়োজনীয়। প্রথমত বললাম যে গণভোট যদি একটা দুইটা প্রশ্ন হতো কংক্রিট, সেটা একটা ব্যাপার ছিল, কিন্তু ওই জটিলতা আগেই বলেছি। এই সামগ্রিক বিবেচনা আমরা বলেছি গণভোট অপ্রয়োজনীয়, এক। 2 নম্বর আমরা বলেছি যে দেখেন, আমরা এখনো পর্যন্ত যেটা বুঝি আমার উকিলদের সাথে বা সব কথা বলে, গণভোটে হা জয়যুক্ত হলো না জয়যুক্ত হলো, তাতে করে এর কোনো কিন্তু আইনি ভিত্তি হয় না, নৈতিক ভিত্তি হয় আনডাউটলি, সেটা কোনো সমস্যা না। কেন? হা ভোট হইলেই ধরুন যারা ক্ষমতায় যাবে তারা কি সব বাস্তবায়ন করতে বাধ্য? প্রথমে তো বাধ্য নাই, তারপরে তো নোট অফ ডিসেন্ট ছিল, কিন্তু মানুষ ঠিক মতো বুঝতে পারবে না। না ভোট হলে এটা কতগুলো অব্লিগেশন পড়ে যায়, কোনো কিছু তো এর মধ্যে তো আমরা চাই যে বাস্তবায়ন হোক। 70 অনুচ্ছেদ থেকে শুরু করে অনেক প্রশ্ন আছে খুব জরুরি, তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্ন, অনেকগুলো প্রতিষ্ঠানের নিয়োগের ব্যাপারে সরকারি কর্তৃত্ব থাকবেন অনেক, আমরা চাই। কিন্তু না ভোট হলে তখন কিন্তু নৈতিকভাবে হবে যে এটা যেন করা গেল না। কিন্তু আমি এখনো বুঝি হানা ভোটে কিছু আসে যায় না, কারণ এটা খালি নৈতিক ভিত্তি আছে, আইনগত ভিত্তি নেই। সংসদ যেটা মনে করবে সেটাই করা উচিত। আমরা বলেছিলাম যে আমাদের বিবেচনায় এখন গণভোট সংবিধানে নাই, ফিরে আনা দরকার, জরুরি। যখন প্রয়োজন হবে গণভোট তখন করলেই এই জটিলতাগুলো থাকতো না। আমরা এটাই আসলে আমাদের এখনকার পজিশন, এটাই মনে করি। কিন্তু যে আলোচনাটা আপনি তুললেন, আমি মনে করি সরকারের পক্ষ থেকে এখনো এইটা যে সময় আছে, তারা কি কি আছে তাদের মতো ব্যাখ্যা না দিয়ে কি কি আছে আমরা এই চাই, আমরা এই চাই না, এই বিষয় আছে। জনগণ আপনি হ্যাঁও ভোট দেবেন, নাও ভোট দিতে পারবেন, কিন্তু বাড়তি কথা আনলে এটা দেখবেন নানা ধরনের ভুল। যেমন উদাহরণ দিই, আমি যদি এটা শব্দটা পুরো বলছি না, সত্য মিথ্যা আমি যেহেতু দেখতে পারিনি, আসার আগে দেখছিলাম ফেসবুক যে অন্য জায়গায় সয়লাভ হয়ে যাচ্ছে যে এইখানে হ্যাঁ ভোট দিলে এমন একটা কথা বলা হয়েছে জয়টা হবে, কিন্তু আমি বলছি যে এইটা না, কারণ যেহেতু কাজের সাথে ছিলাম ওইখানে এই কথা নাই। তো এইগুলোর মধ্যে তাহলে ঢুকবেন অনেক প্রচারণা আছে, আননেসেসারি অনেক ধরনের প্রচারণা আসবে। আমি আপনার কাছে শুনতে চাই যে আসলে আমরা এমনটা শুনেছি যে গণঅভ্যুত্থানে সরকারের ম্যান্ডেট, তাহলে এই সংস্কারের ম্যান্ডেট গণঅভ্যুত্থান নয় কেন? তাহলে সাধারণ মানুষকে যেতে হচ্ছে, আর এই যে যাওয়ার পরে আবার প্রভাবিত করে যাওয়া, যে হ্যাঁ ভোটে জয়যুক্ত করার জন্য সরকার কি মনে করছে নাও যেতে পারে? এবং যে নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে সংস্কার আলোচনা। রাজনৈতিক মাঠ কি সবার জন্য সমান, নাকি এখনো রয়ে গেছে বড় ধরনের নিশ্চয়তা? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। বলছিলাম যে এদের একটা পক্ষপাত আছে, এবং আমরা যারা গণ অভ্যুত্থানে ছিলাম বা এই যে সাধারণ মানুষ সবাই রাস্তায় নেমেছিল, এই সরকার সেই মানুষজনের পক্ষকে রিপ্রেজেন্ট করে। তখনই প্রশ্ন আসলো যে এই আশা আকাঙ্ক্ষা, এই মানে চাওয়া পাওয়ার বাস্তবায়ন কি করে হবে? যেভাবে 9 মাস ধরে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হলো, এটি আমার দেখে অত্যন্ত অপেশাদারী, কাঁচা কাজ এবং ছেলে মানুষের ভঙ্গি মনে হয়েছে। গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের যেরকম সিরিয়াসনেস থাকে, তাদের ম্যান্ডেট যত স্ট্রং, তাদের যত অবজেক্টিভ পরিষ্কার থাকে, এই সরকারের মধ্যে আমরা ঢিলে ঢালা ভাব দেখেছি। তাকে তৎপর দেখিনি, তাকে সময় গুনতে দেখিনি। দেখুন, মনে রাখতে হবে 2026 সালে ইতিহাস আটকে যাবে না। পরবর্তী 10 বছর 20 বছর পরেও 26 সালের কোনো সিদ্ধান্ত কিংবা 25 সালের সিদ্ধান্ত আদালতেও প্রশ্ন উঠতে পারে, নৈতিকভাবেও প্রশ্ন উঠতে পারে। আমরা সরকারের কাছে আশা করেছিলাম যে সরকার এমন সুচারুভাবে কাজ করবে, এমন পেশাদারিত্বের সাথে করবে, যাতে আগামীতে মনে না হয় যে একটি পক্ষ পালিয়ে গেছে বলে বাকিরা সবাই মিলে বসে চা বিস্কিট খেয়ে আমরা বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করেছি। বাস্তব অবস্থা কিন্তু এখন ওই জায়গায় গেছে। এখন জুলাই চেতনা, জুলাইয়ের সংস্কারের প্রত্যাশা, এগুলো এতভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন খুঁজেই পাওয়া যাচ্ছে না যে আসলে জুলাই আগস্টে আমাদের প্রত্যাশা কি ছিল, আকাঙ্ক্ষাটি কি ছিল। দেখুন, সরকার অবশ্যই, আমি জানি যে গণভোট একটি পন্থা হিসাবে আইন বিশেষজ্ঞদের কাছ থেকে ঐক্যমত্য কমিশন খুঁজে পেয়েছিল। আরও কিন্তু অপশন ছিল, মানে গণভোট না করেও আপনি এই বাস্তবায়ন কি করে করতে পারতেন। গণভোটটি করার একটি যুক্তিযুক্ত জায়গা দাঁড়িয়েছিল যে তাতে আপনি বলতে পারবেন যে মানুষ তো এই সংস্কার চেয়েছে। বাস্তবিক অর্থেই মানুষ এই সংস্কারগুলো চায়, দু একটি ব্যতিক্রম ছাড়া। মানুষ চায় না যে এক ব্যক্তির শাসনে যাক, মানুষ চায় না ফ্যাসিজম জেকে বসুক, মানুষ চায় না 70 অনুচ্ছেদ থাকুক অথবা অ্যাকাউন্টেবিলিটি হারিয়ে যাক, সবই সত্যি আছে। কিন্তু তার পন্থাটি
আপনি এমন করে যখন করছেন তখন দৃষ্টিকটু লাগছে। এখানে আরেকটি ব্যাপার অ্যাড করতে চাই যে কোনো নির্বাচনে সরকার নিউট্রাল থাকবে, সরকার নিরপেক্ষ থাকবে, কিন্তু সরকার যদি পক্ষ নিয়ে নেয় তখন সেই বিষয়টাকে না, এই যে জিয়াউর রহমানের সময় যে হ্যানা ভোট হয়েছিল, আপনি মনে রাখবেন তার পরবর্তী 40 বছর কিন্তু ওই হ্যানা ভোট যথেষ্টভাবে বিতর্কিত, সমালোচিত, এবং আমি মনে করি তার যে রাজনৈতিক প্রজ্ঞা, জনপ্রিয়তা এবং শাসনের যে ভঙ্গি, তার সাথে ওই গণভোটটি সবচেয়ে নেতিবাচক একটি অধ্যায় হিসাবে রয়ে গেছে। এখন 26 সালের গণভোটটি যদি আবার আগামীতে একইভাবে রূপায়িত হয়, দেখুন আমাদের প্রতিটি পদক্ষেপের সাথে আমাদের সফলতা। জিয়াউর রহমানের গণভোটটা কিন্তু ঠিক এরকম সংস্কারের প্রস্তাবনা নিয়ে গণভোট না, এতগুলো সংস্কার না, সেই গণভোট আমি কিন্তু মনে করি, আমি আপনাকে বলি, সরকার যেটি করতে পারতো গণভোটকে উৎসাহিত করতে পারতো, যেহেতু আমাদের নতুনভাবে সংযোজিত হয়েছে। দ্বিতীয়, যে 4টি পয়েন্ট 5টি পয়েন্টে আপনি কথা বলছেন, আপনি জিজ্ঞেস করেন তো মানুষকে তারা জানে কিনা যে সে যে হ্যাঁ বলবে কিসের ভিত্তিতে হ্যাঁ বলবে। আমি প্রোপাগান্ডার কথা বলছি না, আমি বলছি না তার ডিসইনফরমেশন ছড়ানো, অন্য অনেকেই ছড়াচ্ছে। আজকে আমিও দেখেছি হ্যাঁ ভোট দিলে বাংলাদেশ কোথায় যাবে এটি বলা হচ্ছে, কিন্তু আপনাকে তো জনগণকে অ্যাওয়্যার করতে হবে যে আমরা এই কি সংস্কার চাচ্ছি, তার মতামত চাচ্ছি এবং তার পজিটিভ ভিউ চাচ্ছি। এই জায়গাগুলোতে আমরা সরকারকে খুব বেশি দক্ষ যোগ্য দেখছি না। আর যেই ভঙ্গিতে প্রচারণাটি হচ্ছে, এটি আমাদেরকে প্রশাসনিক প্রচারণার কথা মনে করিয়ে দিচ্ছে। বাস নামানো হচ্ছে, একজন বিশেষ সহযোগী দায়িত্বে রয়েছেন, মানে গণ অভ্যুত্থানের যে শক্তি তার সাথে আয়োজনটি মানাচ্ছে না। মনে হচ্ছে যে এই সরকারের অনেক ইভেন্টে সবাই আসলে প্রচারণা করছে, এখানে করছে, কিন্তু আমি অনেক ইভেন্টেও গিয়ে দেখেছি সরকারটিকে বেশ জনবিচ্ছিন্ন মনে হয়, ঠিক গণ অভ্যুত্থানের সরকার মনে হয় না। একটা এলিটিস্ট গভর্নমেন্ট যারা তাদের কাজকর্মের জবাবদিহিতার জায়গায় খুবই অপ্রতুল মনে হয়। তার চেয়ে রাজনৈতিক সরকারকে কিন্তু আমরা অনেক সময় অনেক বেশি অ্যাকাউন্টেবল দেখতে পাই। সরকারটি শুরু থেকেই একটা জনবিচ্ছিন্ন ইভেন্ট করা, উদ্যোগ নেওয়া, আলোচনা করা, কোথায় যেন একটা একটু দূরত্ব রেখে চলার একটা ভঙ্গি আমরা খেয়াল করেছি। সারা বাংলাদেশে করেছে নাকি কোনো পকেটে করেছে, নাকি শহর অঞ্চলে করেছে, নাকি গ্রাম অঞ্চলে করেছে, কত মানুষের উপরে করেছে। তৃতীয় হচ্ছে কোশ্চেনিয়ার কি ছিল। দেখুন আমরা সবাই জানি যে লিডিং কোশ্চেন কি করে করতে হয়, কাজেই তাকে কি প্রশ্ন করা হয়েছিল যে উত্তরদাতাকে, কেননা বাংলাদেশের মানুষের কাছ থেকে সৎ এবং সাহসী এবং সরাসরি বক্তব্য পাওয়া, তাও একটি জরিপের ভেতর দিয়ে, কঠিনতম কাজ। কারণ তার মনে একটা, তার মাথায় একটা, তিনি করবেন আর একটা, এরকম। আর যখন এটা রাজনৈতিক জরিপ হয়, বিশেষ করে নির্বাচনের আগে, তখন সে আমার মনে হয় না তার মাইন্ড শেয়ার করে। এটি ইন জেনারেল বললাম। আচ্ছা, গত কয়েক মাসে আমরা দেখেছি অনেক ধরনের জরিপ বেরোচ্ছে। আমরা কোথাও কোথাও দেখেছি যে জামাতি ইসলামীর প্রভাবটা জরিপগুলোতে অনেকটা প্রকাশিত হচ্ছে। এইটাতে তো সাংঘাতিকভাবে এই জরিপ তো মনে হচ্ছে যেন জামাতি জিতে যাবে। এই জরিপ দেখে প্রথমে আপনার মনে হতে পারে যে জামাতের কোনো অঙ্গ সংগঠন করলো কিনা, কেননা বিএনপির সাথে জামাতের ভোটের পার্সেন্টেজ এখানে 2%-এরও কম। এবং আমি দেখলাম কোনো দৈনিক যারা জামাত ঘনিষ্ঠ, সেখানে এই হেডলাইন চলে এসছে জরিপটা পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হওয়ার আগেই। কাজেই এটির পিছনে হয়তো এরকম আছে। তবে যেটি আমি বলতে চাই সেটি হচ্ছে, দেখুন রাজনীতির মাঠ কিন্তু ঘূর্ণমান, মানে ঘুরতে থাকে, পরিবর্তিত হতে থাকে, বদলাতে থাকে। নতুন বাস্তবতা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। যেমন 5ই আগস্টের পরে আমরা যে রাজনৈতিক দলের প্রভাব প্রতিপত্তি দেখেছি প্রশাসন কিংবা সরকারে, তারা যেভাবে গত 20-30 বছরে তাদের রাজনৈতিক সংগঠন দাঁড় করিয়েছে, যেভাবে ক্যাম্পাসগুলোতে ভালো ফলাফল তারা পেয়েছে, তাতে কি ন্যাশনাল পর্যায়ে, এবং তারা যেহেতু দুটি জিনিস বিক্রি করে, বেহেশতের টিকিট এবং আপনার দুর্নীতিহীন শাসন, এতে মানুষ প্রভাবিত হচ্ছে কিনা এটি একটি প্রশ্ন। আমি কিন্তু বুঝতে চাই যে এমনও হতে পারে অতীতের অনেক শাসন দেখে মানুষ বীতশ্রদ্ধ হয়েছে, দুর্নীতি দেখে বীতশ্রদ্ধ হয়েছে, ফ্যাসিজম দেখে হয়েছে, একনায়কতন্ত্র দেখে হয়েছে। যেহেতু এই দলটি কখনো ক্ষমতায় ছিল না এবং তাদের ওই রকম ট্র্যাক রেকর্ড নাই, ক্ষমতায় থাকলে হয়তো আপনি নৈতিক দুর্নীতির জায়গাটি নিয়ে আমরা অনেকক্ষণ কথা বলতে পারবো, আর্থিক দুর্নীতি ছাড়াও। কাজে এরকম একটি প্রভাব পারসেপশন জরিপগুলোর ভেতর দিয়ে বেরোচ্ছে। আমি বলি কেন, তাদের সর্বশেষ সবচেয়ে ভালো ফলাফলে তারা 18টি সিট পেয়েছিল যখন তারা জোট ভিত্তিক নির্বাচন করেছিল। এখন তাদের কোনো ফলাফলে দেখতে পাচ্ছি যে তারা
আজকে তো মানে সাংঘাতিকভাবে 30%-এর উপরে, কখনো দেখেছি 22%, কখনো 19%, এরকম। তো আমি ওই বিশেষ দলটির কথা বলছি, এটি নজর দেওয়ার বিষয় রয়েছে। বিএনপির ব্যাপারে বক্তব্য হচ্ছে যে তাদের রাজনীতি কি মানুষ প্রশ্ন করছে কিনা। তাদের সাংগঠনিক বিস্তার রয়েছে, কিন্তু সেই সাংগঠনিক বিস্তারের চেহারাটি কেমন, সেই সাংগঠনিক বিস্তার কি অনেকটা চাঁদাবাজি, দখলদারিত্ব, টেন্ডারবাজি, অরাজনীতি কিনা, এই প্রশ্ন তাদেরকে মন। আরেকটা জিনিস হচ্ছে আপনার কি মনে হয় যে বিএনপি তো এখানে ব্যবস্থা নিচ্ছে, আমরা দেখেছি অনেককে বহিষ্কার করেছে। আমি মনে করি এইসব ব্যবস্থা তাতে করে- অত্যন্ত অপ্রতুল। ঘটনা যেভাবে ঘটছে দেখুন, তার 1%ও গণমাধ্যমে আসে না, আর ওই 1%-এর আরও 1%-এর উপরে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে পার্সেন্টেজে কোথায় গিয়ে দাঁড়ালো। আর তারেক রহমান দেশে আসছেন অনেক মানে শেষের দিকে, আমি বলবো কত 20 দিন হলো মাত্র। ওনার তার আগ পর্যন্ত বিএনপিকে অনেকটা রাজনৈতিক নেতৃত্বের জায়গায় নেভিগেশন লেস মনে হয়েছে। বিএনপির অনেকে অনেক কথা বলছেন এবং তারা ঠিক জাতীয় নেতৃত্বের জায়গায় অতটা প্রভাব বিস্তার করতে পারছেন না। তারেক রহমান ফিরে আসার পরে আমরা একটা জনস্রোত দেখতে পাচ্ছি এবং বিএনপির পক্ষে বাতাস ঘুরে যাওয়া দেখতে পাচ্ছি, এবং এমনকি আমরা দ্বিতীয় বৃহত্তম দলকে দেখতে পাচ্ছি গিয়ে বলা যে আমরাও সরকারে থাকতে চাই, জাতীয় সরকারের অংশ হতে চাই। এই প্রত্যেকটা জিনিস খুব গুরুত্বের সাথে দেখতে হবে, কেননা আমরা কিন্তু চাই না সবাই মিলে সরকার গঠন করুক, কেননা গণতান্ত্রিক শাসনে আপনাকে বিরোধী দলের লোক থাকতে হবে, এবং আমরা শক্তিশালী বিরোধী দল চাই। দুর্বল বিরোধী দল, অনুগত বিরোধী দল, গৃহপালিত বিরোধী দল, এগুলো আমরা দেখে অত্যন্ত বাজেভাবে আমাদের গণতন্ত্রকে দেখেছি। কাজেই এই সমস্ত জরিপ আরও ক্রিটিক্যাল কোশ্চেনের উপরে হওয়া উচিত এবং আগামীতে আশা করি হবে। তবে ইন্ডিকেশনের জন্য আমি বলবো যে বড় দল বিএনপির এখান থেকে দারুণভাবে চিন্তিত হওয়ার এবং গভীরভাবে কাজ করার সুযোগ আছে, কেননা আপনি মনে রাখবেন যে রাজনীতিতে চিরস্থায়ী বন্দোবস্ত বলে কিছু নেই। কাজেই আমরা প্রত্যেকটি দলই কিন্তু 16 বছরে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি শেখ হাসিনার অনিয়মের কারণে। কাজেই তাদেরকে জনমনে প্রতিফলন কীরকম হয়েছে, তাদের অনেক রাজনীতি সম্পর্কে তরুণরা কি আদৌ জানে কিনা। যে তরুণের বয়স 37, সে এবার প্রথম ভোট দিতে যাচ্ছে, গত 3টি নির্বাচনে দেয়নি। কাজেই তাদের কাছে তার রাজনীতি পৌঁছেছে কিনা, কিংবা তার রাজনীতির চেহারাটা এই তরুণের কাছে কেমন, নতুন প্রস্তাব। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা সমাজে এক ধরনের ধর্মের প্রভাব দেখতে পাচ্ছি, রাইটলি অর রংলি। কেউ কেউ ধর্মকে যেভাবে ব্যাখ্যা করছেন, এটি হয়তো ধর্ম না, এটি হয়তো এক ধরনের তাদের ব্যবসার অস্ত্র হিসাবেই ধর্মকে তারা ব্যবহার করছেন, বেহেশতের টিকিট দিচ্ছেন ইত্যাদি ইত্যাদি, নারীদেরকে ঘরে রাখার কথা বলছেন। বাংলাদেশের 26 সালের বাংলাদেশের সাথে একদমই মানাচ্ছে না। কিন্তু মানুষের মধ্যে কি রাজনীতির ব্যাপারে হতাশা তৈরি হচ্ছে কিনা, ধর্মের ব্যাপারে ঝোঁক তৈরি হচ্ছে কিনা। এবং দেখুন, নারীদের ব্যাপারে যখন হেনস্থা করা হচ্ছিল, আমরা কিন্তু বড় দলগুলোকে কাউকেই সেখানে দাঁড়াতে দেখিনি, প্রবলভাবে দাঁড়াতে দেখিনি। যখন মব সন্ত্রাস হচ্ছিল, সরকারকে তো দেখিনি, বড় দলগুলোকেও দেখিনি, যেটা আমাদেরকে মানে সাংঘাতিকভাবে ভাবিয়েছে। সেখান থেকে মনে হয়েছে যে দেশের ল অ্যান্ড অর্ডার বলে গত 16-17 মাসে নাজুক অবস্থায় চলে গেছে, এবং মানুষ কিন্তু এমনও হতে পারে যে প্রবল শক্তিশালী রাজনৈতিক দল খুঁজছে, কারণ তারা গভর্নেন্স দেখতে চায়। আপনি যদি দেখুন, এই সংস্কারের আলোচনা আমরা একটু আগে করলাম, এগুলো আপনার কাছে মনে হয় যে প্রবল শক্তিশালী দল দেখতে চায়, শাসন দেখতে চায়, সেই জায়গা থেকে কোনো মানুষের মধ্যে প্রবণতা আসতে পারে বা ভাবতে পারে যে জামাত সেই শাসক হিসেবে ভাবতেই পারে। এবং আমি এটিকে বলছি তার হতাশা থেকে, কেননা সে যখন দেখেছে যে বড় দলগুলোর শাসন তারা প্রবল শক্তিশালী শাসক তো দেখেছে শেখ হাসিনা, না সেটা দেখেছে। এখন শোনেন, জামাতের যে বয়ান, সেটি মানে একজন অর্ধশিক্ষিত মানুষকে এবং ধর্মের প্রতি ঝোঁক আছে এমন মানুষকে এবং নারীদের প্রতি কিছুটা বিদ্বেষ আছে এমন মানুষকে সাংঘাতিকভাবে প্রভাবিত করতে পারে। কাজেই এই জায়গায় আসি আমরা একটু কথা বলি। এই সময়ের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে নির্বাচন কি হবে, অংশগ্রহণমূলক নাকি বিতর্ক আর সন্দেহের মধ্যে কাটতে থাকবে। যদি পুরোপুরি করেই সুনির্দিষ্ট করতে পেরেছি আমরা তা বলছি না, কারণ এগুলো আমরা এখনো খুঁজে দেখার চেষ্টা করছি। ধরুন বোঝার জন্যে যে আমরা যে শ্রমজীবী মানুষের মধ্যে কাজ করছি, কথা বলছি, যখন যাচ্ছি আন্দোলনে তো আমাদের সাথে তারা থাকছে, কিন্তু ভোটের সময় যে সেইখানে আর ভরসা করতে পারছে না যে আমরা জিতবো বা কিছু, সেইখানে সে চলে যাচ্ছে প্রচার প্রোপাগান্ডা বা নানা বাস্তবতায়। আমি কোনোটাই মানে কি বলবো যে আমি আমাদের দায় এড়ানোর জন্য বলছি না, আমি প্র্যাকটিক্যাল খোঁজার জন্য ওই জায়গাটা আছে, ওই জায়গাটা আমাদের একটা অসফলতা
থাকছে বলে আমরা দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে একটা অন্যতম প্রধান বিষয়। কিন্তু আমি তার থেকে একটু দেখি, ধরেন যতটুকু পারতাম, আপনি আমাকে একটু বলেন তো, সে আপনি পাকিস্তান আমল বলেন, এমনকি বাংলাদেশের 54 বছর বলেন, আমরা কয়দিন একটা মোটামুটি ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার পেলাম যে ওই শ্রমজীবী মানুষের স্বার্থের ন্যাশনালি এজেন্ডাকে সামনে আনতে পারবো? দেখেন, আমি কিন্তু আগের আলোচনাটা ছোট্ট করে বলতে পারলাম, বেশিও পারলাম না। আজকে সংস্কারের আপনি ন্যূনতম একটা জাতীয় ন্যূনতম মজুরি যদি আমরা একমত সবাই হতে পারতাম, এর থেকে বড় সংস্কার কি আর ছিল? শ্রমিকের যে যেখানে কাজ করবে ন্যূনতম, ধরুন আমরা 30,000 টাকা ডিমান্ড করেছি, আপনি তার থেকে কমায় দেন, কত ধরে, বিভিন্ন সেক্টর ধরে, তাইলে একটা হতো। আপনি ন্যূনতম, আপনার তো অজস্র টাকা থাকলেও আমাদের যদি কৃষি টৃষি ধ্বংস হয়ে যায় তখন তো কিছুই পারবেন না, আমরা কি তার জন্য ন্যূনতম কিছু করতে পারলাম? দেখেন, তাহলে আমি বলছি যে আমরা তো এই আলোচনার মধ্যেই ঢুকতে পারছি না। এমনকি আজকে মাত্র 30 দিন, আপনার যে টাইটেল, এই 30 দিনে কোন দল গেলে কৃষকের জন্য কি করবে, শ্রমিকের জন্য কি করবে, আলোচনায় আনতে পারলাম না। আলোচনা এমন জায়গায় থাকছে, সে তাকেও এক ধরনের কি বলবো, ওই আফিম খাওয়ানোর মতো করেই তাকেও বলতে হচ্ছে হ্যাঁতে ভালো না নাতে ভালো, অমুক দল গেলে ভালো না তমুক দল গেলে ভালো। সুতরাং সেই কাজটাও আমরা পারছি না। তো এখন এই সমাজটা যখন এই ধরনের একটা থাকে, এই সংকটগুলো থাকবে, আরো দীর্ঘদিন ধরে থাকবে বলে মনে করি। তবে অবশ্যই আমি মনে করি বামপন্থী প্রগতিশীলদের আমাদেরকে বটে আরো রিভিজিট করে যেতে হবে। আমি একটা খালি মন্তব্য করি যে আপনি এই পর্বের যে আলোচনা করেছেন, আমার কাছে মনে হয়েছে যে আমাদের দেশের জরিপ নিয়ে, আমি জানি না যে সেটা তো একটা উনি যে অফিসিয়াল দিক টিক বললেন, আপনি গ্রামে গঞ্জে তো আমরা যে দেখেছি, এইবারও তো ইলেকশনকে ধরে আমি কিছুদিন আগ পর্যন্ত ছিলাম, আবার তো বেরিয়ে যাব, এবং আমরা সিপিবি এবং যে জোট আমাদের বাম জোট, তাতে 151-এর উপরে আমরা আসন দিয়েছি। আমরা অনেক আসনে করছি না, যেমন আমার নিজের খুলনা 2 আসনে করছি না, কিন্তু এখানে সব খবর তো রাখি, এবং এরকম প্রচুর জায়গায় রাখি। কিন্তু দেখবেন, আপনি যান, আমি যে কোনো কাউকে অনুরোধ করবো, আপনি গ্রামে গঞ্জে এলে যান, একটা মানুষকে জিজ্ঞেস করবেন, সে মানুষটা কিন্তু প্রথমে একটু বুঝতে চায় যে আপনি কি চান। উত্তরটা কিন্তু সেই রকম বিবেচনা, আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আর এইবার তো আমি 2টা প্রবলেম নিজেই বুঝছি। একটা হচ্ছে বিরাট অংশ মানুষ ভোটে নাই, মানে যে দলগুলো ভোটে নেই, আমি তাদের তো সমর্থকরা আছে, তারা কিন্তু মুখ খুলবে না, খুলছে না। আর একটা তরুণদের মধ্যে যে আকাঙ্ক্ষা নিয়ে তারা এই গণ অভ্যুত্থানের সাথে ছিল, এইটা যেভাবে নষ্ট হয়েছে, তারাও চুপ হয়ে আছে। শেষে কি করবে আমরা কিন্তু জানি না। কারণ এইরকম একটা জায়গায় কি করে এই ধরনের জরিপ আসে? আর ছোট্ট মন্তব্য খালি করতে পারি, যে উচ্চস্বরে প্রচারের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা বিরোধী শক্তি যারা ধর্মকে ব্যবহার করা যেখানে পৌঁছেছিল, আপনি রিসেন্টলি দেখবেন এটা গ্রাফ নিচেই নামতেছে। তখন এই ধরনের কি বলবো, আমি জানি না, এটা আরো অন্যের ব্যর্থতা উঠতে পারে, সেটা অন্য আলোচনা। যখন নিচে নামছে, তখন এই ধরনের জরিপ ম্যানিপুলেশন ছাড়া আর কিছুই না। বাংলাদেশে যদি ন্যূনতম মানুষ ভোট দিতে যায়, কতজন যাবে না যাবে আমি এখনো জানি না, কারণ এগুলো কিন্তু প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। কিন্তু আমরা চাই মানুষ ভোট যাক, এবং এটা ন্যূনতম গ্রহণযোগ্য ভোট হোক, অনেক বেশি মানুষের অংশগ্রহণে, এবং জনগণ যাদেরকেই নির্বাচিত করে তাদের হাতে ক্ষমতা ফিরে আসুক। সেক্ষেত্রে এই যে হাড্ডির কোনো শব্দই আমার অন্তত পক্ষে মাঠে বা আমাদের অবজারভেশনে মনে হয় না। আচ্ছা, আপনি বলছেন যে ম্যানিপুলেশন, কিন্তু এখানে একটি বিষয় আছে, সেটা হচ্ছে আমরা এর আগে পতিত আওয়ামী লীগের শাসন আমলে অনেকবারই শুনেছি জঙ্গিবাদের অর্থনীতির কথা আমরা অনেকবার শুনেছি, এবং ভারত থেকেও এই কথাটা বলা হয় যেখানে দক্ষিণ পন্থার উত্থান হচ্ছে। সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে ভারত আসলে কি চাইবে বাংলাদেশে, কোন দল বিজয়ী হোক বা কোন পক্ষ বিজয়ী হোক? এর পাশাপাশি ভারতের চাওয়ার সাথে আমি আওয়ামী লীগের চাওয়া খুব একটা এখনও তফাৎ করতে পারছি না, দুঃখজনকভাবে। আওয়ামী লীগের যারা ভোটার আছে তারাই বা কি চাইবে, তারা এখানে কিভাবে আসলে তা প্রভাব রাখছে, তাদের ভূমিকা কীরকম, সেই বিষয়টা একটু আমি শুনবো আমি আপনাদের কাছ থেকে। কিন্তু আর আগে আমি ফয়েজ আহমেদের কাছে একটু আসি। ফয়েজ, নির্বাচনের আগে শুরুতে যেমন বলেছিলাম যে সুষ্ঠু নির্বাচনের পরিবেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা অনেক অভিযোগ শুনছি, বিশেষ করে জামাত ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচনের মাঠ একেবারে সমতল নেই। আপনি কি একটু বলবেন যে সরকার কিভাবে দেখছে এই ধরনের অভিযোগকে? দেখুন, নির্বাচনের মাঠ সমতল বলতে প্রিন্স ভাইরা তো নির্বাচনের রাজনীতি করেন, আমি আমার সাংবাদিকতার ক্যারিয়ারে নির্বাচন বিষয়ক সাংবাদিকতা করেছি। এর ফলে যেটা বুঝি সেটা হচ্ছে, সেটা 22 তারিখের পর থেকে বোঝা যাবে। অফিসিয়ালি যখন আপনি প্রচারণাটা ওপেন হবে, তখন সেই সময় বুঝতে পারবেন। এবং নির্বাচন বা নির্বাচন নয়, এমন যে কোনো সময়ে বাংলাদেশের রাজনীতিতে কিছু রেটরিক আলাপ আলোচনায় থাকবে, এই বাস্তবতাকে আমাদেরকে মেনে নিতে হচ্ছে।
সো আমি এই যে নানান অভিযোগকে আমি দুইভাবে দেখি। প্রথম দেখি যে এটা রাজনীতির স্বার্থে বলা, আর দ্বিতীয়ত দেখি এই বলাগুলি ভালো। এগুলি বললে সরকার বা অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন তাদের উপর এক ধরনের প্রেশার থাকা জরুরি, থাকুক। এটা খুব বেশি মানে অসুবিধাপূর্ণ কোনো জায়গায় এখনো কোনো কিছু পৌঁছায় নাই অ্যাটলিস্ট। আর যে কোনো নির্বাচনে মানে এই চাপ বোধ করে সরকার কি কি অ্যাকশন নেয় আসলে? এই চাপ বোধ করে সরকার কি কি অ্যাকশন নেয়, এটা তো এই সরকার এখনো নেয় নাই, বিকজ এখনো কোনো প্রয়োজন হয় নাই, এরকম কোনো ঘটনা ঘটে তাহলে নাই। ভালো কেন বলছেন? মানে ভালো হচ্ছে আমি একটা তো মানুষ মনে করি অফকোর্স সবসময় আমি মিনিমাম ফ্ল যদি কোথাও থাকে সেটা নিয়ে আলাপ করা উচিত, জরুরি। সেখানে বাহবা দেওয়ার কিছু নেই। ধরুন আপনি যে কোনো সময় বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এখন পর্যন্ত এমন একটি নির্বাচন আপনি খুঁজে পাবেন না, একটিও না, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জাতীয় নির্বাচন পর্যন্ত যতগুলি নির্বাচন বাংলাদেশে হয়েছে, সেসব নির্বাচনের মনোনয়নপত্র সাবমিশনের সময় বাধা দেয়া, সেখানে সংঘর্ষ হওয়া, মানুষ খুন হওয়া, দাঙ্গা হাঙ্গামা, একজনের মনোনয়ন পেপার ছিনিয়ে নেওয়া, হয়নি এমন না। এই ধরনের ঘটনা ঘটেনি এরকম একটি নির্বাচনও নেই। ফরচুনেট বলেন আনফরচুনেট বলেন যাই বলেন, এবারের নির্বাচনে এমন একটি অভিযোগ আসেনি। সুতরাং আমরা এসেছে, অন্যরকম অভিযোগ এসেছে। এরকম একটু শুনি। এই তো মনোনয়ন কার্ডটা বাতিল হচ্ছে, কার্ডটা হচ্ছে না, সে ধরনের কিছু অভিযোগ তো আছে, আপনি জানেন। আছে, বের করে দেওয়া আছে, কিছু বের করে নাই। দেওয়া। না না, এবারের নির্বাচনে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম, এখানে বসে লাইভ চলছে, আপনি যদি আমাকে চ্যালেঞ্জ করে একটিও যদি অভিযোগ দেখাতে পারেন সারা দেশের কোথাও নমিনেশন পেপার সাবমিশনের সময় বাধা দেওয়া হয়েছে, না, nomination nomination papers- বলেছি আমি, আপনি যেটা অন্যরকম বলছেন অভিযোগ সেই আছে, আলোচনা যদি আমাকে করতে দেন, অন্য- সময় দিতে হবে, সেটা আমি না, বলছি। না, না, আমি বলছি ঠিক আছে, আপনার কিন্তু পয়েন্টটা আমি বুঝতে যেটা পেরেছি। বলিনি আপনি সেটা যেটা আপনি বলছেন যে বলেন। যাচাই বাছাইয়ের বিষয়, বেসিক্যালি আপনি সেটা বোঝাতে চেয়েছেন যে হ্যাঁ, বাদ দেন, exactly, সেটা আমি সেটাই আপনাকে বলেছি। খুলে বলছি। ওকে, তাহলে আমরা প্রতিনিয়তই নির্বাচন নিয়ে এক ধরনের আশঙ্কার কথা বলি। এই আশঙ্কার কথা আমি যে কারণে উদাহরণ হিসেবে এটা বলছিলাম, আশঙ্কার কথাটা জারি থাকার ফলে যেটা হয়েছে যে প্রত্যেকে তার নিজ নিজ জায়গা থেকে এক ধরনের রেসপন্সিবল আচরণ দেখিয়েছে। তফসিল ঘোষণার পরে নির্বাচন সংক্রান্ত ওটাই ছিল সবচেয়ে বড় ইভেন্ট, সেটা পিসফুলি হয়েছে। সো আমরা চেষ্টা করবো এটা যেহেতু গুড স্টার্ট হয়েছে, শেষটা যেন ভালো হয় এটা। আর আপনি যে প্রসঙ্গটা আনলেন যে বাতিল হওয়ার বিষয়ে নানান প্রশ্ন, দেখুন যখন আলোচনাটা এই কেন্দ্রে বসে হয় তখন মনে হয় কাজী জেসিনের কাছে দুইটা আবেদনপত্র ছিল, উনি একটি গ্রহণ করেছেন, একই জিনিস হওয়ার পর আরেকটি বাতিল করেছেন। বিষয়টা এরকম আসলে তা নয়। দিনাজপুরের রিটার্নিং অফিসার যে জিনিস বাতিল করেছেন, ঢাকার কোন একজন রিটার্নিং অফিসার বা ফরিদপুরের রিটার্নিং অফিসার একই গ্রাউন্ডে আবার সেটা গ্রহণ করেছেন। এই ভূমিকাটা অনেকটা পরীক্ষকের মতো। পরীক্ষার খাতায় সব পরীক্ষক একই রকম জাজমেন্টাল জায়গায় থাকে না, এটা একটা জাজমেন্ট। একই আইনে যখন ট্রায়াল হয়, তারা তো একই rule, আমি একই শেষ করছি rules আপনাকে, follow আমি শেষ করছি, আমাকে সুযোগ দেন, আমি আপনার কোনো কিছু এড়িয়ে যাচ্ছি না, আমি অ্যাডমিট করছি এবং বলছি, আপনি ট্রায়াল যখন হয় একই আইনে একই অপরাধে সাজার সময় এক এক জাজ এক এক রকম সাজা দেন, সেটার মাত্রা কম বেশি থাকে। এটা হচ্ছে ওই যে প্রক্রিয়ার মধ্যে একজন হিউম্যান কাজ করেন, হিউম্যান দেখার সময় কেউ কঠোর মনোভাব পোষণ করেন যে এখানে ওভার রাইটিং আছে এটা বাদ, আরেকজন মনে করেন একটু ওভার রাইটিং এর জন্য নমিনেশন পেপার বাদ করে দেওয়ার কোনো মানে হয় না। এই জন্য যখন একটা ইউনিফর্ম জায়গা থেকে হয়, অর্থাৎ আপনি আপিল করার সুযোগটা পাচ্ছেন, সেই জায়গায় যখন একই বিচারকরা বসে দিনাজপুরেরটার ক্ষেত্রে যদি ভিন্ন রায় দেয়, শরীয়তপুরেরটা যদি ভিন্ন রায় দেয় একই রকম ঘটনার পরেও, তখন আপনি এটাকে পক্ষপাতদুষ্ট বলতে পারেন। তার আগ পর্যন্ত এটা পুরোপুরি একটি রাজনৈতিক অ্যাডভান্টেজ নেওয়ার জন্য চেষ্টা, আমি একদম পরিষ্কার করে বললাম। যারা এই ধরনের অভিযোগগুলি করেন পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার জন্য চেষ্টা, সবচেয়ে বেশি দায় দায়িত্ব আমার ভাইদের যারা পলিটিক্স করেন ওনাদের। তো ওনারা যেভাবে বানিয়ে দিয়েছেন সেভাবে চলছে। আমি আপনাকে আমলাতন্ত্রের কাছে উপদেষ্টাদের কতটুকু দায় আছে বলে আমি বলছি, আমি এখন চাকরি করি তো আমি উপদেষ্টাদের দায় নিয়ে বলবো না, পরে বলবেন, হয়তো পরে বললেও বলতে পারি যদি দায় থাকে। আমি আপনাকে বলি, আমলাতন্ত্র নিয়ে বলছেন তো, আমি খুব আমার অভিজ্ঞতা থেকে বলি, আপনি আওয়ামী লীগের যে সর্বশেষ সংসদ, অর্থাৎ 2024 সালে নির্বাচিত যে সংসদের অল্প কয়েকদিন আওয়ামী লীগ পেয়েছে সেই সংসদ, এবং তার পূর্ববর্তী নির্বাচনে যে সংসদ, সেই সংসদের শেষ কয়েকটা অধিবেশনকে আমি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার সুযোগ আমার হয়েছে সাংবাদিক হিসেবে। মানে আওয়ামী লীগের যে সমস্ত নেতাদেরকে নিয়ে কথাবার্তা আছে যে এরা হাইব্রিড, এরা রাজনীতি বোঝে না, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসছে, এরকম লোকজন, এরাও ব্লাস্ট করতেছিল পার্লামেন্টে ব্যুরোক্রেসি নিয়ে। ব্যুরোক্রেসির কারণে তারা কোনো কাজ করতে পারছে না, তাদের কোনো কথা শুনছে না। সুতরাং বাংলাদেশে আজকে আপনি যদি দেখেন, আজকে 2014, 2024,
2024 এবং 2018 সালের যে নির্বাচন, সেই নির্বাচনগুলি নিয়ে যে অনিয়ম, সেই অনিয়ম সংক্রান্ত একটা কমিটি আজকে তদন্ত রিপোর্ট সাবমিট করেছে। সেখানে ওই ব্যুরোক্রেসি নানানভাবে ইনভলভ, কিভাবে আমাদের টোটাল পলিটিক্যাল ইনস্টিটিউশনগুলিকে, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলিকে ধ্বংস করে দেওয়া হলো। এখন আমি নিজে দেখেছি একজন নির্বাচিত এমপিকে থানার ওসি বলে যে এমপি সাহেব, ডিসি মিনিস্টারকে পর্যন্ত মিনিস্টার সাহেব বলছে, এরকম দেখেছি। তার মানে কি, আপনি পলিটিক্সটাকে নষ্ট করে ফেলেছেন। সো আমরা ওইরকম এক বাস্তবতায় দাঁড়িয়ে যখন ওই ভাঙাচোরা অবস্থা থেকে কাজ শুরু করেছি, ব্যুরোক্রেসির যেই নষ্ট প্রভাব, সেটা মুক্ত হয়ে যে এই সরকার কাজ করতে পারবে, এটা বলাটা আমি অন্তত ব্যক্তিগতভাবে, এটা আমার চাকরির সঙ্গে কতটা সাংঘর্ষিক হবে বলা না বলা আমি জানি না, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা সম্ভব না, ওই জায়গায় আমরা পৌঁছাতে পারি। ওকে, কিন্তু আমরা তো জানি যে ব্যুরোক্রেসির কথা বলছেন, সেটা সবসময় ক্ষমতার দিকেই ঝুঁকে থাকে। যখন এই সরকারের কাছে ক্ষমতা, তাহলে এই সরকারের দিকে ঝুঁকলো না কেন, সেই প্রশ্নটা এসেই যায়। আসলে আমরা মানে পরিবর্তনটা কোথায় পেলাম? মানে গণঅভ্যুত্থানের পরে যে সরকার এতগুলো দিন, আজকে 30 দিন পর মাত্র নির্বাচন, আমরা কি পেলাম? এই যে আমলারা দেশ চালিয়েছে, যেখানে উপদেষ্টা ছিলেন, কেন তারা ব্যর্থ হলেন? সেই কথাটাও আমার মনে হয় অন্যান্য সংস্কারের পাশাপাশি যে প্রত্যাশার জায়গা ছিল, সেই জায়গাগুলোতেও শিক্ষা বলি আমরা, স্বাস্থ্য বলি, সেই জায়গাগুলোতেও আমরা কাজ হতে দেখিনি। নারীদের ক্ষেত্রে যে সংস্কারের, অধিকারের ক্ষেত্রে যে সংস্কার দাবি ছিল, সেটাও আমরা পাইনি। আশা করছি আপনাকে শুনতে। শেষ মুহূর্তে এসে দেশবাসীর প্রত্যাশা একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন। এখন দেখার বিষয় দায়িত্বশীলতা সেই প্রত্যাশার কতটা সম্মান রাখেন। যাতে নির্বাচনের আর মাত্র 30 দিন। এই সময়টা শুধু রাজনীতিবিদদের নয়, পুরো জাতির জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে। আপনি জানেন, এই গণ অভ্যুত্থানের ছাত্র শ্রমিক জনতা, এদের কথাই তো আমরা বলি, এটি হচ্ছে সরকারের প্রায়োরিটি হওয়ার কথা ছিল, কিন্তু সরকার উচ্চ মার্গের ইন্টেলেকচুয়াল বায়বীয় সংস্কার, মানে সমস্ত প্রফেসররা মিলে, আর সরকারের শিক্ষিত লোকের সংখ্যা বেশি, কাজেই তাদের কে যে কার থেকে উপরে উঠে দেশ শাসন, শাসনতন্ত্র, রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার, মানুষ কেন হতাশ হয়েছে এবং ক্ষুব্ধ হয়েছে? কারণ মানুষ দেখতে পেয়েছে তার জীবনমানের পরিবর্তনের সাথে এই সরকারের কোনো সম্পর্ক নাই। এই সরকার একটা একাডেমিক এক্সারসাইজ করার সরকার হয়ে গেছে, এবং এই সরকারের ঘাড়ে চেপে বসেছে ব্যুরোক্রেসি। আপনি একটা জিনিস বোঝেন যে ব্যুরোক্রেসির পরিবর্তন হচ্ছে সবচেয়ে আগে দরকার ছিল। কোন ব্যুরোক্রেসি? যেই ব্যুরোক্রেসি হাসিনার ফ্যাসিজমকে টিকিয়ে রেখেছিল। কোন পুলিশ? যেই পুলিশ হাসিনার লাঠিয়াল হয়ে ছাত্র জনতাকে হত্যা করেছে। সরকারটি অত্যন্ত অনভিজ্ঞ, ইনএফেক্টিভ এবং অসার টাইপের সরকার হয়েছে, এবং যে এই কাজগুলো করতেই পারেনি। কেন করতে পারেনি আমরা জানি না। তারা অনেক বেহুদা কাজ করেছেন, তারা লোক দেখানো কাজ করেছেন। আমি ইদানিং শুনি সব উপদেষ্টা নাকি বলছেন যে উনি লিগ্যাসি ওয়ার্ক রেখে যেতে চান। বিভিন্ন মন্ত্রণালয়ে ফোন করলে বলে যে উপদেষ্টা সাহেব বলেছেন আমারকে যেন আগামীতে স্মরণ করে এমন একটি কাজ আমি করে যেতে চাই। তাদেরও স্মরণের ঝোঁক তৈরি হয়েছে। এই যে চেয়ারের সাথে যে আমাদের সম্পর্ক, ক্ষমতার সাথে, সচিবালয়ে ঢোকার সাথে, কিংবা কিছু লোক স্যার বললে, বড় গাড়িতে চললে, এই সরকারের ব্যক্তিবর্গের কাছে আমরা সেটি আশা করিনি। দেখুন, এখানে পরিবর্তন আপনি যেটি বলছিলেন, মানুষ কিছুই পায়নি। আর একটা শুকনো জিনিস ঘটেছে, জুলাই হারিয়ে গেছে। জুলাইয়ের কোনো প্যারেন্ট এখন বাজারে নেই। এনসিপি যদি তরুণদের দল হয়ে থাকে, তারা জামাতের আস্তিনের ভেতরে ঢুকে গেছে, গুটি কয় সিট পার্লামেন্টে পাবে বলে আশা করছে। তার মানে জুলাইকে আমরা সবাই এটিএম বাক্সের মতো ক্যাশ হিসাবে গুনে নেওয়ার চেষ্টা করছি। কে কতটুকু, আমরা কেউ 16 মাস ধরে উপদেষ্টা হয়েছি, কেউ নতুন দল গঠন করেছি, কেউ মিডিয়াতে দারুণ সুযোগ পেয়েছি জুলাইয়ের গল্প বলে, কিন্তু মানুষ আসলে, সাধারণ মানুষ কি পেল? তাদের সাথে চরম প্রতারণা করা হলো। প্রথম প্রতারণা করেছে সরকার। এই সরকার অথর্ব লোকজনকে উপদেষ্টা পরিষদে রেখে দিয়েছে, দিনের পর দিন, যাদের নিয়ে হাসি ঠাট্টা হয়, যাদের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে, যারা পুলিশ বিষয়ে প্রশ্ন করলে আলু বিষয়ে উত্তর দেন। মানে অদ্ভুত সব ঘটনা। আপনি যে আইন শৃঙ্খলার কথা বলছেন, একটি ইনসিডেন্ট এরা ম্যানেজ করতে পারে না। 300টি আসনে যদি আপনার 10% জায়গায়ও কোনো অঘটন ঘটে, এই সরকার অদ্ভুতভাবে দৌড়াদৌড়ি করবে। তাকে আপনি দেখতেই পাবেন তার সেক্ষেত্রে আমরা এখন গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই জায়গা থেকে আপনি যেমনটি বললেন, এরকম অনেকেই বলছেন যে আমরা আসলে কি পেলাম, সেই হতাশা ব্যক্ত করছেন অনেকে। এখন বাকি আছে আমাদের নির্বাচন। এই যে এই ট্রানজিশনটা আসলে কতটুকু ভালোভাবে হবে বলে মনে হয়? আমি তো রুবিন হোসেন প্রিন্স আপনার কাছ থেকে শুনে, আপনি কি দেখেন একটা সুষ্ঠু নির্বাচনের প্রতিবন্ধকতা কি কি আছে আসলে সামনে? একটা তো পরিস্থিতি তো এই পর্যন্ত নরমাল না, বরঞ্চ অ্যাবনর্মাল।
এবং এই অবনর্মালটা এমন সময় হলো মানুষের প্রত্যাশা যখন অনেক বেশি ছিল, তাতে এটা কিন্তু আরো বেশি অ্যাবনর্মাল দৃশ্যমান হয়। তাহলে এইটার উপরে দাঁড়িয়ে আমাদের সামনে তো 12ই ফেব্রুয়ারি ন্যূনতম গ্রহণযোগ্যর বিকল্প কোনো কিছু নাই, সেই বিকল্প হচ্ছে আরো খারাপ। সেই জন্য আমি মনে করি প্রথম আর দেরি না করে সরকার প্রথমে আগে একটু নিয়ত ঠিক করুক যে সে একটা নিজের দল নিরপেক্ষ আচরণ, ব্যক্তি নিরপেক্ষ, গোষ্ঠী নিরপেক্ষ আচরণ করবে, 1। 2 নম্বর হচ্ছে ভয়ের পরিবেশ মুক্ত করবে। আপনি মব সন্ত্রাস থেকে শুরু করে নানা ঘটনা তো এখনো চলমান, সেই জায়গায় অন্ততপক্ষে যদি ভয়ের পরিবেশ মুক্ত না করতে পারে তাহলে তো আপনি ন্যূনতম, ধরেন আমরা এটা কিন্তু 24 সালের 5ই অক্টোবর দেখা করে বলছিলাম যে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার আলোচনা শুরু করেন, সেটা করেন, সেটা তো হয়নি, আলোচনাই কখনো কিন্তু হয়নি নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের জন্য, আলোচনা হয়নি। এবং প্রসঙ্গক্রমে না বলে পারছি না, একটা সবাই যখন ওপেন, আমরা পরে এসে নির্বাচন কমিশনকে বললাম আপনারা আলোচনা শুরু করতে তো পারতেন। ওনাদের একজন কমিশনার তিনি ওপেন একটা মিটিংয়ে বললেন যে আমরা পারতাম, আমরা তো ভেবেছি যে ওই যে ঐক্যমত্যের আলোচনা হচ্ছে ওইখানেই বোধহয় একটা কিছু হবে, তার মানে হয়নি। কিন্তু আমি বলছি এখন এই কোশ্চেন করার থেকে কাজ হচ্ছে সরকার যেমন এই দায়িত্ব পালন করবে। দেখেন নির্বাচনের সময় নির্বাচন কমিশনেরই তো হাতে ক্ষমতা। আগে একটা হলো না যে কোনো কিছু করতে গেলে আপনার সবার সমাবেশের অনুমতি নিয়ে করতে হবে, এগুলো করতে হবে, কোনোটাই কি পালিত হচ্ছে? এই সময় বড় বড় ঘটনা ঘটলো না, পত্রিকা অফিসের হামলা থেকে শুরু করে বড় বড় ঘটনা তো এই সময় ঘটলো। কথা এখানে রুহিন হোসেন প্রিন্স বললেন দুটি পত্রিকা অফিসে আগুন দেওয়া হয়েছে এবং বাকি যে প্রতিষ্ঠানগুলোতে হেনস্থা করা হয়েছে, হামলা করা হয়েছে, সেই বিচার প্রক্রিয়া আসলে কোথায় আছে যদি সংক্ষেপে একটু বলেন। তো জানে কি হয়েছে, আসলে কেউ জানে না। জানলে কেউ রিপোর্ট করেনি কেন? আসলে কেউ জানে না। সুতরাং এটা হচ্ছে রিয়েলিটি। আমরা ধরেন পারসেপশন থেকে যদি বলি, পারসেপশন দিয়ে তো বিচার হবে না। আমি জানি না, আপনি জানতে পারেন। দেখি, অপেক্ষা করি, তারপর আমরা কথা বলবো। শেষ করে দেবো, একেবারে শেষ সময় নেই। আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হচ্ছে। শরীফ ওসমান হাদিকে হত্যা করা হলো, হাদি শহীদ হয়ে গেলেন, এরপরও কিন্তু হত্যা হচ্ছে। আমরা দেখছি বিএনপি নেতাকর্মী প্রায় প্রতিদিন একটি না একটি গুলির খবর, হত্যার খবর আমাদের সামনে আসছে। সামনে নির্বাচন, কিন্তু আমরা সরকারের কাছ থেকে শুনছি পরিস্থিতি ভালো, বাট এই যে হত্যা হচ্ছে, আপনার কাছে কি মনে হয়? খুব সংক্ষেপে দেখুন, আমার কাছে অত্যন্ত ন্যাক্কারজনক মনে হয়েছে। পুলিশের মধ্যে কোনো পেশাদারিত্ব নেই। পুলিশ যে উপদেষ্টা নিয়ন্ত্রণ করেন তার মধ্যে ন্যূনতম পেশাদারিত্ব নেই। এবং শাহবাগে যা বলা হলো, ওই দিন তারিখ ধরে পুলিশ চার্জশিট দিল এবং বলল একটা ওয়ার্ড কাউন্সিলর এই কাজে যুক্ত। মেঘালয়ে 2 জন আটক হয়েছেন, ওইখানকার পুলিশ বলল আটক হয় নাই। মানে এর চেয়ে ন্যাক্কারজনক ভূমিকায় পুলিশকে অতীতে আমরা কম দেখেছি। এখন সরকারে যারা থাকেন তারা এগুলোকে সাফাই গাইতে থাকেন, তারা যখন বাইরে আসবেন তারা দেখবেন উল্টো কথা বলবে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে এটাই, আমি যখন কোনো চেয়ারে বসি সেই চেয়ারের সমালোচনাটি আমি করি না। আমাদের মনে হয় সেই জায়গাটিতে যেতে হবে। আগামীতে আমি সত্যি আতঙ্কিত। ইলেকশন ভালো হোক এটি আমি চাই, এবং ইলেকশনটি কিন্তু মন্দের ভালো, এটি আমার বেস্ট চয়েস না, এটি আমার মন্দের ভালো। এই ইলেকশন আমি এরকম চাইনি। এই সংস্কারের পরে, এই গণ অভ্যুত্থানের পরে, এই হাজার হাজার মানুষের যে অঙ্গহানির পরে বাংলাদেশ রাষ্ট্রের চেহারা এমন হোক, এটি আমি চাইনি। কিন্তু নির্বাচিত একটি সরকার এই জন্য আসা উচিত যে অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের চেহারাটা এমন দেখতে পাবো, এটা আমরা কখনো ভাবিনি। আচ্ছা, এটা নির্বাচিত সরকার শোক বিদায় নিচ্ছে। আজ দেখা হবে আবার আগামীকাল। ভালো থাকুন সবাই।